পৃথিবীতে মায়ের যে ভূমিকা আমরা কখনো কেউই অস্বীকার করতে পারবো না। মা হলো পৃথিবীর শ্রেষ্ঠ। প্রত্যেকটা ভালোবাসার মধ্যে একটা যেন স্বার্থ লুকিয়ে থাকে, কিন্তু মায়ের যে ভালোবাসা কোনো স্বার্থ থাকে না। প্রত্যেকটা ক্ষেত্রে মায়ের প্রয়োজনীয়তা সব থেকে বেশি। মা ছাড়া কিছুই হয় না। কোনো একটা ঘর তৈরি হয় না, কোনো ভালোবাসা তৈরি হয় না, কিছুই হয় না। অর্থাৎ এক কথায় বলতে গেলে মাই শ্রেষ্ঠ। ঠিক তেমনইভাবে একটা বাক্য, একটা বাংলা থেকে ইংরেজি তৈরি করতে গেলে বাংলা ক্রিয়া অর্থাৎ ভার্ব, এই যে ভার্ব যেটার ভূমিকা সব থেকে আগে এবং সব থেকে বেশি, এই যে ক্রিয়া ছাড়া আমরা এক পাও এগোতে পারবো না। ভার্ব ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট ইন ইংলিশ গ্রামার, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড আদার্স পারপাস। ওকে, দেখো এখানে জাস্ট আমরা একটা সহজ বাক্য দিয়ে আমরা বিষয়টা দেখব। দেখো, রাম একটি বই কিনেছিল। দেখো, এর মধ্যে প্রধান কি? রাম একটি বই কিনেছিল। এই যে কিনেছিল, এটাই হলো কি? বাংলা ক্রিয়া, ক্রিয়াপদ অর্থাৎ ভার্ব। এই যে বাক্যের মধ্যে এটাই হলো মা। কেন? কারণ একটা বাড়িতে আমাদের প্রত্যেকের, বাবা থেকে শুরু করে বোন ভাই আমাদের প্রত্যেকটা মুহূর্তে মাকে প্রয়োজন। কিভাবে? বাবা বাজারে যাবে, বাজারের ব্যাগ থেকে শুরু করে সব কিছু গুছিয়ে মা কি করে? বাবাকে তারপরে বাজারে পাঠান। একটা ছেলে যখন স্কুলে যাবে, তার বই, তার ব্যাগ, তার খাইয়ে দেওয়া, প্রত্যেকটা কাজ কি করে? না, মা করে দেয়। বাড়ি থেকে যখন বার হচ্ছে, মা আমি স্কুলে গেলাম। স্কুলে অনেক সময় কাটানোর পরে বাড়িতে এসে আগে কাকে খোঁজে? আমরা কাকে খুঁজি? মাকে খুঁজি। মা যেন সামনে এলে যেন একটা শান্তি। সমস্ত আশা, সমস্ত ভরসা, সমস্ত চাহিদা যেন মাকে দেখেই পূরণ হয়ে যায়। ঠিক এখানে দেখো, তাহলে এই যে ভার্বের কে আমরা মায়ের সঙ্গে তুলনা করছি। দেখো, ভার্ব যদি আমরা বাক্যের মধ্যে পেয়ে যাই, এই ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা কি হয়? পেয়ে যাই অবজেক্ট পাই। আবার কি হয়? ভার্বকে এই যে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে আমরা সাবজেক্ট পাই। তারপরে দেখো, আমরা যদি কেন, কোথায়, কখন, যাবতীয় যখন আমরা প্রশ্ন করি, তখন বাক্যের অন্যান্য অংশ আমরা খুঁজে পেয়ে যাই খুব সহজে। দেখো, রাম একটি বই কিনেছিল। তাহলে ফার্স্ট টাইম আমাদের কি করতে হবে? সাবজেক্ট, তারপরে ভার্ব, এটা বসাতে হবে, তারপরে আদার্স ওয়ার্ড, অবজেক্ট বা আদার্স ওয়ার্ড। তাহলে দেখো, এই যে প্রথমে কি করতে হবে? যত বড় বাক্য হোক না কেন, আমাদের সাবজেক্ট আর ভার্ব প্রথমে নিয়ে চলে আসতে হবে বাক্যের এক্সপ্রেশন অনুযায়ী। রাম একটি বই কিনেছিল, তাহলে কিনেছিল, কে কিনেছিল? দেখো, কে কিনেছিল? কের উত্তর রাম, তাহলে রামটাই সাবজেক্ট। দেখো, সাবজেক্ট আমরা পেয়ে গেছি, রাম। রাম কিনেছিল, বট, রাম বট, রাম কিনেছিল। এটা বাই থেকে বট, V2 ব্যবহার করে। রাম বট কি? একটি বই, আ বুক। ওকে, দেখো, রাম কিনেছিল একটি বই।
দেখো আরও কিছু বাক্য আমরা খুব সহজে ট্রান্সলেট করবো। দেখো দেখো বাবা আমাকে আজ সকালে লেখার জন্য কলম দিয়েছিল। তাহলে এখানে দেখো মেন ভার্বটা কি, এখানে দেখো এই যে লেখার জন্য আর দিয়েছিল, মেন ভার্ব কি, এই যে জন্য, কলম দিয়েছিল কি উদ্দেশ্যে, কিসের জন্য, লেখার জন্য। তাহলে এখানে মেন ভার্ব দেখো বাংলা বাক্যের মধ্যে ক্রিয়া আমরা 99% বাংলা বাক্যের শেষে আমরা খুঁজে পাই। তাহলে এটা দেখো ভার্ব, এটা কি মেন ভার্ব। ওকে, আর সাবজেক্ট কি বাবা। দেখো কিভাবে আমরা সুন্দরভাবে বাক্যগুলো ট্রান্সলেট করবো। এই যে বাক্য পরপর আমরা দেখবো একটু। তাহলে বাবা, তাহলে এখানে শুধুমাত্র ফাদার লিখবো না, এখানে আমার বাবা, তো এখানে এই যে মাই ফাদার। দেখো বাক্যের এক্সপ্রেশন অনুযায়ী কিন্তু আমি লিখতে পারি, আমি ব্যবহার করতে পারি, আমরা ব্যবহার করতে পারি। তাহলে মাই ফাদার আমার বাবা দিয়েছিল, গেভ, দেখো সাবজেক্ট আর ভার্ব হয়ে গেল। কলম দিয়েছিল, কলম কি, মাই ফাদার গেভ, কি দিয়েছিল, কলম। আচ্ছা এখানে দেখো কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে, ভার্বকে, এই যে ভার্ব কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট আমরা কি পাবো, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাবো, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাবো। অবজেক্ট সবসময় সাবজেক্টের পরে আমরা যে ভার্ব ব্যবহার করব, ভার্বের পরে আমরা অবজেক্ট বাড়বো। দুটো যদি অবজেক্ট থাকে তখন আমরা কি করব, প্রাণীবাচক সেটা আগে বসাবো, তারপরে অপ্রাণীবাচক। অর্থাৎ কি, আমাকে, কাকে দিয়েছিল, আমাকে, তাহলে এখানে আমরা মি ব্যবহার করব। কি দিয়েছিল, কলম আর পেন। আজ সকালে, এই যে আজ সকালে লেখার জন্য আমরা এই যে কলম ব্যবহার করছি, তারপর এই যে লেখার জন্য আগে ব্যবহার করতে পারি, অথবা আজ সকালে আগে ব্যবহার করতে, এই দুটোর ক্ষেত্রে বা এই রকম বিষয়টা আমরা মেন সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট সাজিয়ে নেব, তারপরে অন্যান্য অংশ আমরা যেমনভাবে ব্যবহার করতে পারি। যেমন কি, ইন দা মর্নিং টুডে, অথবা অথবা এই যে ইন দা মর্নিং টুডে এটা না ব্যবহার করলেও আমরা এখানে কি করতে পারি, দিস মর্নিং টু ডে, দুটোর মধ্যে যে কোনো একটা। আর লাস্টে কি, লেখার জন্য, ফর রাইটিং, লেখার জন্য, ফর রাইটিং। ওকে, দেখো আরো কিছু বাক্য আমরা লিখব। কিছুদিন আগে রামবাবু মাছ ধরতে গিয়েছিল, একজন জেলে তার সাথে গিয়েছিল। দেখো সহজভাবে আমরা করব। এই যে কিছুদিন আগে, এটা হলো অ্যাডভার্ব, এই যে সময়, অ্যাডভার্ব অর্থাৎ কিছুদিন আগে, এই যে সময়সূচক যে শব্দ, এটা আমরা বাক্যের, এই যে বাক্যটা রামবাবু মাছ ধরতে গিয়েছিল, এটার প্রথমে লিখতে পারি অথবা এই বাক্যটার শেষে লিখতে পারি, এর কোনো বাধ্যকতা নেই। ঠিক আছে, কিছুদিন আগে, তাহলে এখানে দেখো সাম ডেজ এগো। ওকে, রামবাবু মাছ ধরতে গিয়েছিল, দেখো এই যে রামবাবু মাছ ধরতে, ধরতে, ধরায় একটা কিন্তু ভার্ব, আর গিয়েছিল একটা ভার্ব। দেখো দুটো ভার্ব, আমরা দুটো ভার্বের মধ্যে মেন ভার্ব কোনটা, দেখো রামবাবু গিয়েছিল ধরতে কি, মাছ, তাহলে গিয়েছিল মেন ভার্ব। তাহলে এখানে দেখো রামবাবু গিয়েছিল, রামবাবু গিয়েছিল, তাহলে গো মানে যাওয়া, গো থেকে ওয়েন্ট, অর্থাৎ আমরা ওয়েন্ট ব্যবহার করব, অর্থাৎ V2। রামবাবু ওয়েন্ট, গিয়েছিল। এই যে ধরতে, দেখো ধরতে, তে যুক্ত ক্রিয়া, ধরা, ধরা ইংরাজি কি, ক্যাচ, CATCH,
CATCH, ক্যাচ মানে ধরা, তাহলে ধরতে এই যে তের জন্য আমরা টু ব্যবহার করব। তাহলে রামবাবু ওয়েন্ট টু ক্যাচ। রামবাবু ওয়েন্ট টু ক্যাচ দ্য ফিশ, দা ব্যবহার করতে হবে নির্দিষ্ট ক্ষেত্রে। ওকে, একজন জেলে তার সাথে গিয়েছিল, তাহলে আ ফিশারম্যান, ফিশারম্যান। ওয়েন্ট গিয়েছিল তার সাথে, এই যে তার সাথে, সাথে ইংরেজি উইথ, তার, হিম। ওকে, দেখো এভাবে কিন্তু আমরা যদি অনবরত প্র্যাকটিস করি তাহলে ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। মনে রাখতে হবে যে প্র্যাকটিস, অনলি ফর প্র্যাকটিস, দ্যার ইজ নো সাবস্টিটিউট দ্যান প্র্যাকটিস। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।